মানপুর গ্রামে ভীমা লোহার নিজের স্ত্রী জানকী, পুত্র ভোলা আর পুত্রী জয়ার সঙ্গে থাকত। যেমন যেমন গ্রামের বিকাশ হলো, ভীমার কাস্টমার কমে যেতে থাকলো। এখন গরুর গাড়ির জায়গায় অটোরিকশা এসে পড়েছিল। ভীমার দরিদ্রতা দিন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। একদিন, পুত্র ভোলা, মনে হচ্ছে এখন তোমাকে শহরে রোজগার করার জন্য যেতেই হবে, কারণ অনেক ঋণ হয়ে গেছে আর রোজগার কমেই যাচ্ছে। ঘর চালানোর জন্যে তোমাকে কাজ করতে হবে। আমি তো নিজেই আপনাকে বলতে যাচ্ছিলাম, আমিও কাজ করতে চাই। ওই দিনু কাকুর পুত্র চন্দু শহরে রিক্সা চালায়, ও গ্রামে এসেছে, কালকেই ও যাচ্ছে। আমাকেও যেতে বলছিল। খুব ভালো কথা, কিন্তু ওখানে থাকবো কোথায়? ওই চন্দু একটা ঘর ভাড়া করে থাকে, ওখানেই দুজনে থাকবো। রিক্সার মালিকের সঙ্গে কথা বলে নিয়েছে, ও ভাড়ায় রিক্সা নিয়ে চালাবো। কিন্তু এখন তোমার বয়সই কোথায় হয়েছে? 17 বছরের বয়সে তুমি বাইরে কেমন করে যাবে? এখনো তো তুই নিজেই ছোট। আর আপনি কেমন বাবা যে খাওয়া খেলার বয়সে বাচ্চাকে বাইরে পাঠাচ্ছেন? মা, এখন আমি আর ছোট্ট বাচ্চাটা নেই। বাড়ির পরিস্থিতি তো দেখছই, যদি বাইরে না যাই তাহলে বাড়িটাও বিক্রি হয়ে যাবে আর দরিদ্রতাও কম হবে না। ঠিকই বলছিস পুত্র, এখন তুই সত্যি সত্যি বড় হয়ে গেছিস। আজকে সন্ধেবেলা জমিদারের মেয়ে সোনির জন্মদিন, ওতে আমরা যাব আর তোমার শহরে যাওয়ার জন্যে জমিদার বাবুর কাছ থেকে কিছু পয়সা ধার চেয়ে নেব। সন্ধেবেলা সবাই জমিদারের বাড়িতে জন্মদিনের পার্টিতে গেল। গ্রামের মোটামুটি সব লোক পার্টিতে এসেছিল। একটার থেকে একটা খাবার জিনিস ওখানে ছিল। ও ওটা খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। দাদা, ওই স্যান্ডউইচটা কত টেস্টি মনে হচ্ছে না? আমি তো শুধু ওটাই খাবো। আমি যখন শহরে চলে যাব তখন ফেরার সময় তোমার জন্য স্যান্ডউইচই নিয়ে আসবো। হ্যাঁ দাদা, আমি অনেকগুলো খাবো, কাউকে দেব না। ঠিক আছে, এখন চলো। সোনি এখন কেক কাটবে। সব বাচ্চারা সোনিকে ঘিরে দাঁড়িয়েছিল। সোনি কেক কাটার আগে যেই মোমবাতিতে ফু দিল, কি একটা মোমবাতি ওর জামায় পড়ে গেল আর আগুন লেগে গেল। সোনি ভয় পেয়ে এদিক ওদিক পালাতে লাগলো। তখনই ভোলা একটা চাদর নিয়ে সোনিকে মুড়িয়ে দিল আর আগুন নিভে গেল। তখনই জমিদার আর তার স্ত্রী দৌড়ে দৌড়ে আসলো। সোনি মামুনি, তুই ব্যথা পাসনি তো? কোথাও পুড়ে যায়নি তো? না মা, ভোলা দাদা আমাকে পুড়তে দেয়নি। হ্যাঁ মামুনি, আমি দেখেছি কি কেমন করে ভোলা তোমাকে পোড়ার থেকে বাঁচিয়ে দিয়েছে। চলো মামুনি, এখন কেক কাটো, অনেক দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, অন্য একটা জামা পরে নাও, এই জামাটা খুব জ্বলে গেছে। হ্যাঁ বাবা, চলো মামুনি, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। আরে, তোমার নেকলেসটা কি হলো? জানি না মা, এক্ষুনি তো কেক কাটার সময় ছিলই আমার গলায় নেকলেসটা। যদি এখনই ছিল তাহলে কি হলো? তোমার গলা থেকে কে বের করতে পারে? ভোলা, একটু আগে তুই সোনিকে ধরেছিলি। এখন কিছুক্ষণ আগেই জানকীও বলছিল কি তুমি কালকে শহরে যাচ্ছ আর তার জন্য তোমার পয়সার প্রয়োজন। বলো, নেকলেসটা কোথায় লুকিয়েছো? মালকিন, আমি গরিব হতে পারি কিন্তু চোর নয়। বাহ, চোরের গলায় বড় বড় কথা। দেখো তো সাহস ছেলেটার, কেমন করে চোখ মিলিয়ে কথা বলছে। দেখ ভীমা, নিজের ছেলেকে বলে দে চুপচাপ আমার মেয়ের নেকলেসটা যেন ঘুরিয়ে দেয়, না হলে পুলিশের হাতে তুলে দেব। মালিক, আপনি তো আমাদের অন্নদাতা, আপনার সঙ্গে মিথ্যা কথা বলার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার ছেলের ওপরে পুরা ভরসা আছে কি ও মরে যাবে কিন্তু কোনো ভুল কাজ করবে না। মনে হচ্ছে তোমরা এমনি রাজি হবে না। দেওয়ানজি, পুলিশকে ডাকুন। সেই যখন 4টা লাঠি মারবে না, সব সত্যি কথা বেরিয়ে যাবে। মালকিন, আমার সন্তানদেরকে বাঁচাও, ও খুব সহজ সরল, চুরি তো ও করতেই পারে না। এটা সত্যি কি এক্ষুনি কিছু মিনিট আগে সোনির গলায় নেকলেসটা ছিল আর তারপর সোনির কাছে শুধু ভোলাই গেছে। এখন তো পুলিশই বলবে নেকলেস কোথায় গেল আর কে নিয়ে গেছে। পুলিশ আসলো আর ভোলাকে জিজ্ঞাসাবাদ করলো। সন্তোষজনক উত্তর না পেয়ে ধরে থানায় নিয়ে যেতে লাগলো। তখনই সোনির টুপিটা নিচে পড়ে গেল। ও টুপি ওঠানোর জন্য নিচে ঝুঁকলো। তখনই সোফার নিচে পেছন দিকে ওর নেকলেসটা দেখতে পেল। মা, ওই দেখো, সোফার নিচে আমার নেকলেসটা পড়ে আছে। বাহ, সত্যি? থানেদার বাবু, ভোলাকে ছেড়ে দিন, আমার মেয়ের নেকলেস পাওয়া গেছে। তখনই ভীমা গোটা পরিবারের সঙ্গে ওখান থেকে যেতে লাগলো। কোথায় যাচ্ছ জানকী? দাঁড়াও, খাবার খেয়ে যেও। না মালকিন, আমাদের পেট ভরে গেছে, আর 1 মিনিটও যদি এখানে দাঁড়াই তাহলে লজ্জায় মারা যাব। ভীমা, ভুল বোঝাবুঝিতে এই সব হয়ে গেল, দাঁড়াও, খেয়ে যেও। মালিক, একটা গরিবের কাছে তার সম্মানই সবকিছু।
আজকে সারা গাঁও আর সমাজের সামনে আমাদের আর আমার পরিবারের সম্মান চলে গেল। এখন আর আমাকে আটকাবেন না মালিক। চল ভোলা, ভালোই হলো কি তুই কালকে গ্রাম ছেড়ে শহরে যাচ্ছিস। হ্যাঁ বাবা, আমিও আর এখানে থাকতে চাই না। যখন সোনি পুড়ছিল তখন কেউ ওকে বাঁচাতে আসেনি, আর আমি ওকে বাঁচানোর এই পুরস্কার পেলাম। চল জয়া। কিন্তু আমি তো স্যান্ডউইচ পরোটা খেতে চাই, আমার খুব ভালো লাগে। স্যান্ডউইচ পরোটা? চল এখান থেকে। এইসব এই ধনী ব্যক্তিদের খাবার, এটা আমাদের মতন দরিদ্র লোকের জন্য নয়। জমিদার অনেক বোঝানোর পরেও ভীমার পরিবার ওখান থেকে বাড়ি চলে আসলো। জয়া কাঁদতে থাকলো। জানকী রেগে গিয়ে ওকে চপ্পল দিয়ে মারলো, কিন্তু জয়া স্যান্ডউইচ পরোটার জেদ ছাড়লো না। ভোলা জয়াকে চুপ করানোর জন্যে লোহার স্যান্ডউইচ পরোটার সাঁচা বানালো। সাঁচা বানানোর জন্যে ভাঙাচোরা জিনিসের মধ্যে থেকে একটা ত্রিশূলের ব্যবহার করলো। জয়া খুশি হয়ে গেল। ও লোহার স্যান্ডউইচ পরোটাটাকে নিয়েই শুয়ে পড়লো। পরদিন সকালবেলা, আরে এতগুলো স্যান্ডউইচ পরোটা কোত্থেকে আসলো? দাদা, মা, বাবা, সবাই ওঠো, তাড়াতাড়ি এখানে আসো। এই দেখো কতগুলো স্যান্ডউইচ পরোটা। ওয়াও, আমি তো সব খেয়ে ফেলবো। জয়া ভোলার দিকে দেখলো। এমন করে কেন দেখছো আমাকে? আমি জানি না কি এই স্যান্ডউইচ পরোটা কোত্থেকে এসেছে। হতে পারে মালিক পাঠিয়েছে। দাদা, এত সুস্বাদু স্যান্ডউইচ পরোটা আজ অবধি খাইনি। সত্যি স্যান্ডউইচ পরোটা খুব টেস্টি ছিল। সবাই খুব মজা করে স্যান্ডউইচ পরোটা খেলো। বেঁচে যাওয়া স্যান্ডউইচ পরোটাগুলোকে ভোলা গ্রামের বাজারেই বিক্রি করে আসলো। বিক্রি করে ঘরে আসার পর দেখলো কি লোহা স্যান্ডউইচ পরোটার কাছে অনেকগুলো স্যান্ডউইচ পরোটা আছে। সবাই বুঝে গেল কি ভোলা বাবার ত্রিশূলের শক্তি কাজ করছে। এখন ও শহরে গিয়ে নিজের দোকান খুলে স্যান্ডউইচ পরোটা বিক্রি করতে লাগলো। টেস্টি হওয়ার জন্যে গোটা শহরে ডিমান্ড হয়ে গেল। তাড়াতাড়ি গোটা ভারতবর্ষে স্যান্ডউইচ পরোটা মল খুলে ফেললো, আর তার আউটলেট দেশের সঙ্গে বিদেশেও খুলে গেল।